সত্যের জয় হবেই, পাপের ঘোড়া ফুটবেই। আমাদের দিদি যতই বাঁচানোর চেষ্টা করুক, শেষ রক্ষা আর করতে পারল না। সেই ধরা পড়লই আর্থিক দুর্নীতি। কত পয়সা চাই সন্দীপ ঘোষ তোমার? কত পয়সা চাই নাও, এবার জলের চাকি পেশো। এই প্রচুর নেতা কেতা সব যে জেলটায় আছে সেখানেই এরা সব থাকবে। কি যেন প্রিন্স জেল, তাই না? ওইখানেই এইগুলোকে সব ভরা হবে। আর এরা শুধু ভাববে টাকা চুরি করেই গেলাম, চুরি করেই গেলাম, চুরি করেই গেলাম। ভোগ আর করতে পারলাম না, জীবনটা জেল খাটতে খাটতেই গেল, জেল কাটতে কাটতেই গেল, জেল কাটতে কাটতেই গেল। তো যাক, সন্দীপ ঘোষ ধরা পড়েছে। আজকে একটা জানি যে যে জন্য ধরার কথা ছিল সেই কাণ্ডে ধরা পড়েনি, আর্থিক দুর্নীতি কাণ্ডে ধরা পড়েছে। কার কারণে ধরা পড়লো, কার ইনফরমেশনে ধরা পড়লো, কী আর্থিক দুর্নীতি করেছে, এখন কম বেশি আমরা সবাই জানি। ধরা এতদিন পড়ছিল না কেন, এটাই আমরা চিন্তায় ছিলাম। যাক, ধরা তো পড়লো, ভালো লাগে, তাই স্কিপ করো না, ভিডিওটা দেখো। যাক, আমাদের কাছে এখনই এই মুহূর্তে একটা খুশির খবর চলে এলো, সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে। এটা এই মুহূর্তের একটা ভালো খবর। তবে এটা কিন্তু তিলোত্তমার যে দুর্নীতি হয়েছে, যেখানটায় এই সব নোংরামির যেসব যাদেরকে অভিযুক্ত করা হয়েছে সেই দোষে দোষী নয়, সেই দোষের দোষী হয়ে কিন্তু সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি। সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে দুর্নীতি, আর্থিক দুর্নীতির কারণে। কারণ সিন্ডিকেট, ও যে পার্কিংয়ের সিন্ডিকেট, ও হচ্ছে যেসব টেন্ডার পাস না করিয়ে ক্যান্টিনের দুর্নীতি, তারপরে মর্গে যে মানে লাবারিশ লাশ পড়ে থাকতো সেই লাশগুলোকে নিয়ে ভাড়া খাটানোর দুর্নীতি। আক্তার আলী যে অভিযোগ করেছিল, আক্তার আলীর যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু সন্দীপ ঘোষকে এখন অ্যারেস্ট করা হয়েছে। কারণ আক্তার আলীর এই অভিযোগ কিন্তু বহু আগে করেছে, কিন্তু সেই সময় সেই মানুষটিকে সাথে সাথে বদলি করে দেওয়া হয়েছিল। দেখো, সেই অভিযোগ আজকের ডেটে দাঁড়িয়ে, তার মানে পাপের ঘোড়া পূর্ণ হলে শাস্তি সে পাবেই। সে আজ পাক বা 1 বছর পরে পাক বা কয়েক বছর পরে পাক, প্রত্যেকটা পাপের শাস্তি আছে। তাই তিলোত্তমা কেলেঙ্কারির জেরে জিজ্ঞাসাবাদে উঠে এসেছিল পাহাড় সমান আর্থিক দুর্নীতি। সেই সময় কিন্তু বলে না, পরতে পরতে একটা গিট খুলছে আর একটা করে বেরোচ্ছে, একটা গিট খুলছে আর একটা করে বেরোচ্ছে। সেই সময় বারবার প্রত্যেকটা খাতা একটা করে খোলা হচ্ছিল আর সন্দীপ ঘোষের দুর্নীতির কথা আমাদের সামনে আসছিল। সেই সময় যেভাবে মেডিসিন দুর্নীতি, যে বলে না বায়োমেট্রিক, মানে নোংরা বর্জ্য, মানে হসপিটালে যেসব বর্জ্য পদার্থ সেই সবগুলোকে বাংলাদেশে পাচার করার সেই সব দুর্নীতি, তারপরে হচ্ছে ক্যান্টিন দুর্নীতি, এবং ওর ভেতরে অরাজনৈতিক সমস্ত কাজ কারবার চলতো। যেখানটায় পার্কিং দুর্নীতি, হসপিটালে যে পেশেন্টদের জন্য যেসব মেডিসিন আসতো সেই সব দুর্নীতি, এমনকি কোভিডের টাইমেও 1,40,000 1,30,000-এর মেডিসিন উনি 4,30,000 দিয়ে কিনেছিলেন, সেই দুর্নীতি। লাভারিস লাশ ঘরে, মানে যেগুলো লাভারিস যাদের কেউ আসতো না বা শনাক্ত করতো না, সেই সব লাশকে পুরো রেজিস্ট্রের খাতা থেকে মুছে নিয়ে সেসব লাশগুলোকে অন্যান্য জায়গায় ভাড়া, ওয়ার্কশপে, নানান বিভিন্ন রকম ওয়ার্কশপে ভাড়া খাটানো হতো, তার দুর্নীতি। মানে এইখানটায় সেই হিরে থেকে জিরে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, প্রত্যেকটা কাজের দুর্নীতি, প্রত্যেকটা কাজের এমন এমন কোনো জায়গা নেই যে এই সন্দীপ ঘোষকে সেই দুর্নীতির সাথে পাওয়া যায়নি। যে কোনো কাজ, যে কোনো বিষয়, যে কোনো জায়গায় একটা দুর্নীতির কথা বেরিয়েছে, সেখানেই কে আছে জড়িত? এই সন্দীপ ঘোষ। কোথাও কমপ্লেন করা যাবে না, কোথাও মানে কিছু বলা যাবে না, এবং প্রত্যেকটা পরীক্ষায় পাশ করতে গেলে এদেরকে ঘুষ দিতে হবে। এবং 4টে জুনিয়র ডাক্তার মস্তান পুষে রেখেছিল, যাদেরকে মেয়ের ব্যবস্থা করা হতো, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হতো, এবং ওনাকে ঘিরে সব সময় 2-4টে মানে বেশ মানে দলবল নিয়েই উনি ঘুরতেন। উনি কোনো জায়গায় একা বিচরণ করতেন না, সবসময় দলবল। তাই ইনার ডান হাত ছিল কে? এইসব নোংরামি কাজে সবসময় মদতগারি কে করে গেছে? হ্যাঁ, দেবাশিস সোম, যেটা আমরা জানি। এবং তার থেকেও বড়, বিপ্লব যে পেন্টার ছিল, সে পেন্টার ধীরে ধীরে মেডিসিন শপার হয়ে উঠল, মেডিসিনের দোকান
তারপরে সেই মেডিসিন হসপিটাল থেকে নিয়ে এসে নানান দোকানে সাপ্লাই দেওয়া, সেসব কাজ এই ধীরে ধীরে সমস্ত দুর্নীতিগুলো, মানে আরজি করটা উনার সম্পত্তি, সরকারি সম্পত্তিটা সরকারের ছিল না, উনার হয়ে উঠেছিল। এবং নেতা ক্যাতাদের উনার ওই হসপিটালে মানে একদম অবাধিত দ্বার। উনার হচ্ছে নেতা ক্যাতাদের পরিচিত যদি কোনো সুপারিশ আসতো, একেবারে সে একবারে দায় দায় করে সমস্ত ফেসিলিটি পেত। তো এই রকম সব কিছু দুর্নীতির ভেতরে জড়িয়েছিল কে? এই সন্দীপ ঘোষ। তো সেই জেরে আর্থিক দুর্নীতির জেরে আজকে রাতে গ্রেপ্তার করা হলো সন্দীপ ঘোষকে। খুব ভালো কথা, কিন্তু তিলোত্তমার বিচারের জন্যে নয়, তিলোত্তমার এই অন্যায়, তিলোত্তমার ওপরে যে নোংরামি বা যেটা হয়েছে তার জন্য অভিযুক্ত একজনই গ্রেপ্তার করা আছে, সেটা হচ্ছে সঞ্জয় রায়। আর এই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে অনলি ফর আর্থিক দুর্নীতির কারণে। কারণ উনি ভীষণ প্রচুর টাকা পয়সার লেনদেন করেছে, আর প্রচুর টাকা পয়সার নানান দিকে হেরাফেরি করে গেছে। এই হেরাফেরির জেরে যেগুলোর উনি সঠিকভাবে প্রমাণ দিতে পারেনি, সঠিকভাবে প্রত্যেকটা টাকার মানে হিসাব দিতে পারেনি, সেই কারণে। আর এই অভিযোগ সবার প্রথম করেছেন কিন্তু আক্তার আলী। আক্তার আলী করেছে যে এই অফিসে অনেক রকম দুর্নীতি কাজ চলছে, যেটা উনি নবান্ন অবধি চিঠিও লিখেছিলেন, জানাতে চেয়েছিলেন, যেখানটায় নবান্ন গিয়েই ওই চিঠিটা স্থগিত হয়ে যায়, আর ওখান থেকে সরাসরি খবর চলে আসে আরজি করে এই প্রিন্সিপালের কাছে। তখন ইনি রাতারাতি ওনাকে ট্রান্সফার করে দেয়, এমনকি এমনভাবে ট্রান্সফার করে উনি নবান্ন থেকে ফিরতে পারেনি, ফেরার আগেই দেখে ওনার রুমে তালা পড়ে গেছে। বললো আপনার বদলি হয়ে গেছে, আপনার দরকারি যেসব জিনিসপত্র আছে কালকে আপনার যেখানে থাকবেন সেখানে পৌঁছে দেওয়া হবে। মানে ওই রুমটা খুলতে অবধি দেওয়া হয়নি। তার ভেতরে যে কটা এভিডেন্স ওনার ফোনে ছিল, মানে আক্তার আলীর কাছে ছিল, সে কটাই পেয়েছে, বাদবাকি ওই রুমে যেসব এভিডেন্সগুলো ছিল যেগুলো উনি কালেক্ট করে নিয়ে যেতে পারেনি। এই আক্তার আলী কিন্তু একটা বড় মুখ, যে বা একটা বড় এই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করার একটা বড় এভিডেন্স যেটা ওনার কাছে আছে। কারণ উনি না আজকে অভিযোগ দায়ের করলে, এই অভিযোগটা কিন্তু 2022 সালে দায়ের করা হয়েছিল। আজকে সোজা পথে না হলেও আঙুলটা এইদিকে ঘুরে হলেও সন্দীপ ঘোষ অ্যারেস্ট তো হয়েছে। আজকে সিবিআই তদন্তে নেমেছিল বলেই আজকে কিন্তু অ্যারেস্ট হয়েছে। আজকে এই আমাদের সত্যিকারেরই এই তোমার হচ্ছে বিনীত গোয়েলের হাতে যদি থাকতো সব কিছু, আজ অবধি এটাকে সুসাইড বলে চালিয়ে দেওয়া হতো। তা আজকে সুন্দর একটা কথা আমি কোথায় যেন শুনলাম, যে যখন অ্যাকচুয়ালি তিলোত্তমার কেসটা যখন ব্যারিকেড করার দরকার ছিল, সেগুলোকে সব খুলে রেখেছিল, সেইগুলো সেখানে অনায়াসে সব মানুষ যাওয়া আসা করতে পারছিল, সবাই উকি ঝুঁকি মেরে দেখতে পাচ্ছিল, সমস্ত এভিডেন্সগুলো মুছে ফেলছিল। কিন্তু দেখো আজকের ডেটে দাঁড়িয়ে যেখানটায় মানুষ অনায়াসে প্রবেশ করতে পারে, এই যে লালবাজার, যেখানটায় মানুষের অভিযোগ দায়ের করারই জায়গা, সেইখানটায় ঢুকতে দিচ্ছে না আমাদের এই ছাত্র সংগঠনকে, বা যেসব ছেলেপিলেরা আন্দোলনে নেমেছে। তবে তারা আজকে ভীষণ খুশি, যে আমি তো আমার তরফে তারা যে ভীষণ খুশি যে সেই মেয়েটির কারণে না হলেও যেভাবেই হোক অ্যারেস্ট হয়েছে। এটাই হলো একটা সবথেকে বড় খুশি, যে দ্বিতীয় জন যাকে সেই ঘটনার পর প্রায় 16 দিন পর সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হলো, 16তম দিনে। তার মানে সিবিআই ঢুকেছে 14 তারিখে, তাই 9 তারিখে হয়েছে, 10, 11, 12, 13, 14, 5 দিন পর সিবিআই এসছে। 14তে এসছে, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 1, 2, 15তম দিনে আজকে হচ্ছে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হলো। সিবিআই তদন্ত হাতে নেওয়ার পর প্রায় 15তম দিনে আজকে অ্যারেস্ট হলো। 14 তারিখে তারা তদন্তে নেমেছে, 14 তারিখ থেকে আজ 2 তারিখ, প্রায় মানে 15 ক্রস করে 16তম দিনে
আজকে একজন গ্রেপ্তার হলো, সেটা হচ্ছে সন্দীপ ঘোষ। আর তার আগে তো সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছেই যেদিন তিলোত্তমার কেসের পরের দিনই। কারণ ও তো সেই দিনকে এমন বিহেভিয়ার করছিল যে সেই দিনই ফাঁসি দিয়ে দিলে যেন সব সমস্যা মিটে যায়। হ্যাঁ, আমি করেছি, আমি ফাঁসি দিয়েছি। সেই সঞ্জয় রায় আজকের ডেটে দাঁড়িয়ে বলছে, না সেইখানটায় আমি এমনি ঘুরতে ঘুরতে গিয়ে তাকে ওই ঘরে ঢুকে পড়েছিলাম। আর ওই ঘরে ঢুকে ওই রকম একটা মেয়েকে পড়ে থাকতে দেখে আমি ভয় পেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে আসছি। আর ওই তাড়াহুড়ো করে বেরোনোর জেরেই ওনার হেডফোনটা ওখানে পড়ে গেছে, ওখানটায় কিছু করেনি। তাহলে এই ডিএনএটা ম্যাচ হওয়ার এই বিষয়টা আমি বুঝলাম না। যদি ও কিছু নাই করে থাকতো তাহলে ডিএনএটা ম্যাচ হলো কী করে? তার যদিও এই ডিএনএ ম্যাচ বা এটার সাথে এখনকার সিবিআই কোনোটাই বিশ্বাস করছে না। সবই আবার মানে নতুন করে আবার সব কিছুই টেস্টও হবে, আবারও পলিগ্রাফ টেস্টও হবে, দ্বিতীয়বারও পলিগ্রাফ টেস্টের জন্য সঞ্জয়কে রেডি করবে। আবার হয়তো ডিএনএ টেস্টও হতে পারে। এখনও জানি না কত দিন লাগবে, কিভাবে আরও পরতে পরতে খুলবে এই তিলোত্তমা মৃত্যুর রহস্যকাণ্ড। কারণ একটা মেয়ের ওপর যাচ্ছে তাই কাণ্ড করেছে, এটা গা শিউরে ওঠার মতন ঘটনা। প্রত্যেককে বলবো, আমাদের এই লড়াই একসাথে লড়তেই হবে, কেউ থেমে থাকবো না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। যে যেভাবে আছে, যে যেভাবে পারবে সে সেভাবে বলবে। আমি আমার মতো করে বলবো, তুমি তোমার মতো করে বলবে। চলো।